KTV Originals। নমস্কার, আমি ঋষিকেশ। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আর এই স্টেডিয়াম বুলেটিনে আমার সঙ্গে আজকে রয়েছে জয়জ্যোতি। জয়জ্যোতি, স্বাগত তোমাকে। জয়জ্যোতির সঙ্গে এই ক্রিকেট ম্যাচ টি20 যে চলছে, IPL চলছে, তা নিয়ে আলোচনা চলবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই UEM, গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। এবার জয়জ্যোতির কাছে আসা যাক। জয়জ্যোতি, শুরুতেই যেটা জানতে চাইবো যে আমাদের ইডেন গার্ডেন্সে 6 তারিখ 6 এপ্রিল KKR এর ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচ নিয়ে তো একটা নিরাপত্তা হবে কি হবে না, বেশ কিছু বিষয় ঘোরাফেরা করছিল, টালবাহানা চলছিল। কি আপডেট রয়েছে? দেখো ঋষিকেশ, দীর্ঘ তালবাহানা এবং তারপরে যেটা আসলো, মানে যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে যে ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন্সেই। 6 এপ্রিল ম্যাচ হচ্ছে না, যেটা অলরেডি কিন্তু আগে থেকেই আমরা মানে বলছিলাম যে 6 এপ্রিল সম্ভবত ম্যাচ হবে না। তবে অন্য ভেন্যুতে ম্যাচ যাচ্ছে না, এটা অবশ্যই কলকাতার ক্রিকেট অনুরাগীদের কাছে সুখবর। 6 এপ্রিলের পরিবর্তে 8ই এপ্রিল হচ্ছে। 8ই এপ্রিল কিন্তু সেই নির্ধারিত সময়, মানে 3:30-র সময় ম্যাচটা হওয়ার কথা ছিল 6 এপ্রিল। 6 এপ্রিলের পরিবর্তে 8ই এপ্রিল হচ্ছে সেই 3:30-র সময়। আমি একটু বলে দিচ্ছি যে এই মুহূর্তে যে মেল এসে BCCI সেক্রেটারি দেবজিৎ সাইকা মেল করেছেন, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে KKR এবং LSG ম্যাচ দুপুর 3:30 এবং তারপর পাঞ্জাব CSK ম্যাচ, মানে ডাবল হেডার সেই মঙ্গলবার। রোববার ছিল ম্যাচটা, সেখান থেকে মঙ্গলবার হয়েছে। আর রোববার দুটো ম্যাচ যেখানে ছিল, যেখানে KKR LSG ম্যাচটা হচ্ছে না, সেই জায়গায় কিন্তু একটা ম্যাচই হচ্ছে, SRH এবং GT, অর্থাৎ হায়দ্রাবাদ এবং গুজরাট। তাই আপডেট এটাই। CAB এক্ষেত্রে এর আগে কিছুটা ব্যাকফুটে ছিল যে ম্যাচ সরে যাচ্ছে ইডেন গার্ডেন্স থেকে। তারপর দুদিক থেকেই, মানে কলকাতা পুলিশ এবং একই সঙ্গে CAB দুপক্ষই কিন্তু আলোচনায় বসে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় IPL উদ্বোধনের দিন তিনি একটা কথা বলেছিলেন হাসতে হাসতে যে দেখুন না কি হয়। আসলে এখানে কিন্তু অনুঘটকের কাজ করেন সেই মহারাজদা এবং অবশেষে ম্যাচ কোথাও যাচ্ছে না, ইডেন গার্ডেন্সে ম্যাচ হচ্ছে। তবে দিন হয়তো দুদিন পিছনে হচ্ছে এই ম্যাচ, দুদিন পরে, মানে 8ই এপ্রিল হচ্ছে ম্যাচ। তবে সুখবর এটাই যে ইডেনই হচ্ছে ম্যাচ। একদমই নিঃসন্দেহে আমাদের দর্শকদের কাছে এটা তো বড় খবর। তবে আজকের ম্যাচ নিয়েও আমাদেরকে আলোচনা করতেই হচ্ছে জয়জ্যোতি। CSK এবং RCBর মধ্যে যে ম্যাচ চলছে, ধোনি বিরাটের লড়াই বোধহয় অনেক বড় বিষয়, কিন্তু শেষমেশ শেষ হাসি কে আসে, এখনও কিছুটা বোধহয় খেলা বাকি রয়েছে। তবে এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেওয়াটা কতটা সঠিক সিদ্ধান্ত ছিল CSKর কাছে? একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়। এটাই মানে কারণ যে কি কারণে তারা টসে জিতে ফিল্ডিং নিল, কারণ এই উইকেট যেখানে খেলা হচ্ছে MA চিদম্বরম, সেখানে সাধারণত উইকেটের যা অবস্থা, উইকেটের যে আচরণ, সেটা হচ্ছে সেক্ষেত্রে যে উইকেট স্লো হয় এবং যত খেলা এগোয় তত কিন্তু বড় শট খেলা টাফ হয়ে যায়। ঠিক এটাই কিন্তু ঘটেছে আজকের এই ম্যাচে, যেখানে RCB যখন ব্যাটিং করছিল তখন কিন্তু উইকেট বেশ ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। এবং নূর আহমেদ, যিনি চেন্নাইয়ের হয়ে 3টি উইকেট নিয়েছেন, তিনি বলছিলেন যে খুব বেশি বল টার্ন করছে না। সেখানে ব্যাটিং করাটা কিন্তু অনেকটাই ইজি ছিল। সেখানে RCB ব্যাটিং করে আর একটা ভালো স্কোর করে 196। লাস্টের দিকে ডেভিড মাতিয়ে দিয়ে গিয়েছেন ক্যামিও রোল প্লে করে। তবে পরের দিকে যে চিত্রটা আমরা দেখি, পরের দিকে উইকেট স্লো হতে থাকে এবং যে লেংথে বল এখানে রাখছিলেন বোলাররা, সেই লেংথ পিক করে বড় শট খেলা চেন্নাই ব্যাটারদের পক্ষে একদম মানে অসম্ভব হয়ে পড়ছিল। তাই বলাই যায় ম্যাচ এখনও শেষ হয়নি, তবে যা ম্যাচের গতি প্রকৃতি তাতে বলাই যায় এই চেন্নাই দুর্গে CSK-কে হারতে হচ্ছে ব্যাঙ্গালোরের কাছে। RCBর জয় পাওয়াটা সময়ের অপেক্ষা। RCBর ব্যাটিং নিয়ে কি বলবে, খুব দ্রুত একটু জানতে চাই। RCBর ব্যাটিং নিয়ে একটা কথাই বলি যে এখানে রাজাত পাতিদার আজকে যদি লটারির টিকিট কাটতেন তাহলে হয়তো লটারি পেতেন। 3টি ক্যাচ দিয়েছেন, 3টি ক্যাচই ড্রপড হয়েছে এবং তারপরে তিনি অর্ধশতরান করলেন। RCB অধিনায়ক হিসেবে প্রথম অর্ধশতরান রাজাত পাতিদারের। আর শুরুটা কিন্তু দারুণ করেছিলেন ফিল সল্ট, দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন। তারপরে কোথাও একটু ছন্দপতন, বিরাট কোহলি অ্যাঙ্কারের ভূমিকা পালন করেছেন। আজকের দিনটা হয়তো বিরাট কোহলির নয়, তিনি রানে বল করেছেন আজকে এবং শেষ বেলায় টিম ডেভিড একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছেন, পরপর 3টে 6-এর হ্যাট্রিক করেন এবং যার ফলে
196 রানে পৌঁছায়। সেই ক্যামিওটা না খেললে হয়তো অনেকটাই রানের পার্থক্য হতো এবং ম্যাচের পার্থক্য হয়তো হলেও হতে পারতো। তবে আজকে রজত পাতিদার, যেটা প্রথমেই বললাম যে লটারির টিকিট যদি আজকে কাটতেন তাহলে হয়তো লটারি পেতেন, কারণ 3টি ক্যাচ ড্রপ এবং তিনি অর্ধশতরান করলেন আরসিবি অধিনায়ক হিসেবে প্রথম। একদমই নিঃসন্দেহে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায় স্পোর্টস বুলেটিন নিয়ে। জয়জ্যোতি রয়েছে আমার সঙ্গে, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই UEM, গিফট স্পন্সার্ড এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আমাদের সঙ্গে রয়েছে জয়জ্যোতি। জয়জ্যোতি, আজকে যে ম্যাচটা চলছে সিএসকে আরসিবি, ম্যাচটা শেষের পথে, আরসিবি জয়ের পথেই একদম, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছ থেকে জানতে চাবো ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবে? ম্যাচের টার্নিং পয়েন্ট একটা তো টার্নিং পয়েন্ট অলরেডি আমরা ডিসকাস করেছি, যে টস জিতে ফিল্ডিং। এই উইকেটে যেখানে উইকেট স্লো হচ্ছে এবং একদম সেম ট্যাকটিস যেটা নাকি আশা করা হচ্ছিল, সেই ট্যাকটিসটাই কিন্তু এক্ষেত্রে আরসিবি বোলাররা নিয়েছে, যে স্লোয়ার দিচ্ছে, খাটো লেংথে ডেলিভারি দিচ্ছে এবং ডিপে ফিল্ডার রেখে দিচ্ছে, যেখানে ব্যাটসম্যানরা ট্র্যাপড হচ্ছেন। তাই এটা একদম সিম্পল স্ট্র্যাটেজি, এটার জন্য কোনো রকম মানে আলাদা গেম প্ল্যানের প্রয়োজন নেই, সেটাই কিন্তু নিয়েছে আরসিবি। এবং আরেকটা যেটা টার্নিং পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে হ্যাজেলউডের প্রথম ওভারেই দুজনকে আউট করলেন, যেখানে ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে গেলেন, রাহুল ত্রিপাঠী আউট হয়ে গেলেন। আমি যদি খুব ভুল না হই, প্রথম ওভারে 1টি রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। এটাও কিন্তু টার্নিং পয়েন্ট এবং সেখানে কিন্তু মনোবলটা একদম ভেঙে যায় চেন্নাই সুপার কিংসের। আর যে মঞ্চটা দরকার, মানে মর্নিং শোজ দ্য ডে যে প্রবচনটা রয়েছে, এটা এখানে সেভাবেই কিন্তু খাটছে, যে প্রথমে শুরুটাই যদি ঠিকঠাক না হয় তাহলে শেষটা কী করে হবে। একজন ব্যাটার নেই যে এটাকে এই ইনিংসটাকে অ্যাঙ্কার করতে পারবে। রচিন রবীন্দ্র অবশ্যই তার তরফ থেকে চেষ্টা করেছেন, তবে তাকে সঙ্গ দেওয়ার মতো সেই ক্রিকেটার কিন্তু আজকে দেখা যায়নি। আরসিবির একটা বিরাট জয়, এত বছর ধরে আইপিএল চলছে, 2008-এ আইপিএল উদ্বোধন হয়, এই 18 বছরের মধ্যে দ্বিতীয় জয় আরসিবি চেন্নাইয়ের গুহায়। তাই চেন্নাইকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। প্রথম ম্যাচ তারা মুম্বাইয়ের বিরুদ্ধে জিতেছে, আজকের ম্যাচটা হার এবং বড় হার, যেখানে মনে করা হচ্ছিল হয়তো আজকের এই দক্ষিণের ডার্বির লড়াইয়ে চেন্নাই জিতে যাবে, সেখানে কিন্তু একদম কিস্তিমাত করেছে রজত পাতিদারের বেঙ্গালুরু। একদমই, রান তো বিরাট কিছু ছিল না, 196 রান করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে। আরেকটা বিষয় বলতেই হয় যদি, যে মহেন্দ্র সিং ধোনি, তাকে যত দেখছি বোধহয় প্রত্যেকেই আমার মনে হয় যারা ক্রীড়াপ্রেমী, ধোনির প্রেমে যারা মুগ্ধ হচ্ছে এই বয়সেও, তার যে ক্ষিপ্রতা, কি বলবে উইকেটের পেছনে? মানে অসাধারণ। মহেন্দ্র সিং ধোনির কোচের সঙ্গেও দুদিন আগে কথা হচ্ছিল এবং তিনিও ঠিক একই কথা বলছেন, যে বয়সটা তার কাছে সংখ্যায় দাঁড়িয়েছে, হয়তো ব্যাট হাতে সেই রানটা আসছে না কারণ তিনি এতটা নিচে নামছেন। তবে উইকেটের পিছনে থাকা কিন্তু একটা অবশ্যই মানে ভাগ্যের ব্যাপার। মহেন্দ্র সিং ধোনি গত ম্যাচে আমরা দেখেছি সূর্যকুমার যাদবকে যেভাবে স্টাম্পিং করছেন 0.12 সেকেন্ডে, আজকে ফিল্ড শট যেখানে মানে ঝড় তুলছিলেন সেখান থেকে 0.09 সেকেন্ডে মহেন্দ্র সিং ধোনি স্টাম্পিং করছেন। আমরা দেখি যে ঋষভ পান্ত স্টাম্পিং মিস করছেন একটা ম্যাচে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি বয়স 43 হোক আর যাই হোক, স্টাম্পিংয়ের ক্ষিপ্রতা কিন্তু এখনও কমেনি। তবে এই মুহূর্তে একটা আপডেট দিয়ে রাখি, আরসিবি জিতে গিয়েছে 50 রানে জয়। টি20 ক্রিকেটে 50 রানে জয় মানে ওয়ানডে ক্রিকেটে 120 রানে জয়, মানে এরকমই ইকুইভ্যালেন্ট। তাই বিরাট জয়। চেন্নাইতে এসে এমএ চিদম্বরম স্টেডিয়ামে, যেখানে ধোনি মানে হুইসেল পড়ু চলে, সেখানে ব্যাঙ্গালোরের এরকম মস্তানি জাস্ট ভাবা যায় না। চেন্নাইকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। উইকেট প্রথম দিকে কিন্তু ব্যাটিং সহায়ক ছিল, উইকেটে সেরকম টার্ন করছিল না, সাধারণত টিপিক্যাল চেন্নাই উইকেট যেটা হয়, যেটা নিউরো বলেছে। তবে আজকে কোথাও যেন প্রথম থেকেই সব রকম মানে স্ট্র্যাটেজি ভুল এখানে নেয় চেন্নাই সুপার কিংস, যেখানে ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিং নেয় আর তারপর থেকে একের পর এক ভুল স্ট্র্যাটেজি, একই সঙ্গে খারাপ ফিল্ডিং চেন্নাই সুপার কিংসের। এতগুলি ক্যাচ ড্রপ করলে ম্যাচ জেতা যায় না এবং একই সঙ্গে চেন্নাই ব্যাটারদের ব্যর্থতা। রচিন রবীন্দ্র রান করার চেষ্টা করেছেন অবশ্যই, তবে বাকি ব্যাটাররা একজনও কিন্তু ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছেন, তবে সেটা ব্যর্থ হয়েছেন তারা। তাই এটাই বলার যে আজকের দিনটা চেন্নাই সুপার কিংসে ছিল না, তবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই হোক বা ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই হোক, এই চেন্নাই ভয়ঙ্কর, অবশ্যই কামব্যাক করবে আশাবাদী চেন্নাই সমর্থকরা। একদমই। এবং তুমি যেমনটা বলছিলে রজত পাতিদার, তার যে ক্যাপ্টেন স্নক, সেটা বোধহয়, এবং গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ ম্যাচে তার যে পারফরমেন্স, সেটাও বোধহয় তুমি আগেও বললে, সেটা নিয়ে বোধহয় এটা তাকে যে ক্যাপ্টেন করা হয়েছিল, অনেকেই বলছিলেন বিরাট কোহলি থাকতে তিনি কেন, সেটা তিনি আজকে জবাব দিয়ে দিলেন যে কেন তিনি।
আসলে রজত পাতিদারের গেম রিডিং স্কিলটা কিন্তু অসাধারণ। না, রজত পাতিদার এর আগেও এর ব্যাটিং দেখেছি, আজকেও ব্যাটিং, যতক্ষণ ছিলেন রজত পাতিদার মানে যে শটগুলো খেলেছেন দুর্ধর্ষ শট খেলেছেন এবং অর্ধশত রান করেছেন। ক্যাপ্টেন প্রথম থেকে মানে যদি ডেলিভার করে তাহলে টিমের একটা চেহারা অন্যরকম হয় এবং ক্যাপ্টেন্সিও দুর্ধর্ষ, মানে কীভাবে তিনি ফিল্ড প্লেসমেন্ট করেছেন এবং যেভাবে বোলার রোটেট করেছেন এটাও কিন্তু শিক্ষণীয়। তিনি তরুণ, অবশ্যই বিরাট কোহলি পাশে রয়েছেন, বিরাট কোহলি নিজেই এবারের মৌসুমের প্রথমে ক্যাপ্টেন্সি নেওয়ার ক্ষেত্রে মানা করেছেন এবং যার ফলে আরসিবির ক্যাপ্টেন্সি যায় রজত পাতিদারের কাছে এবং দুটো ম্যাচ দুটোতেই জয়। রজত পাতিদারের ভাগ্যটাও বোধহয় সঙ্গে রয়েছে। জয়জ্যোতি, আমাদেরকে আবারও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আবার একটা বিরতি নিয়ে ফিরবো স্পোর্টস বুলেটিনে, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন স্টেডিয়াম বুলেটিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই UEM, গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আমাদের সঙ্গে জয়জ্যোতি রয়েছে। জয়জ্যোতি, আবার যদি আমরা ইডেন গার্ডেন্সের দিকেই আসি, ইডেন গার্ডেন্সের 6 তারিখে ম্যাচটা তুমি ইতিমধ্যে জানালে যে 8ই এপ্রিল হবে KKR এবং LSGর মধ্যে যে ম্যাচটি। পাশাপাশি ইডেনের পিচ নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে, এই নিয়ে পিচ কিউরেটরের তার কি বক্তব্য? পিচ কিউরেটরের বক্তব্য তো বলবো, তার আগে একটু বলে রাখি যে এই বিতর্কটার সূত্রপাত কোথা থেকে। মানে এর আগের যে ম্যাচটা হয়েছে গুয়াহাটিতে আমরা দেখেছি যে সেখানে KKR স্পিনাররা বরুণ চক্রবর্তী, মঈন আলী দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন এবং তারপর সাইমন ডুল, প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার, তাকে বলতে শোনা যায় যে ইডেন গার্ডেন্সে এরকম উইকেট করলে KKR অনেক বেশি অ্যাডভান্টেজ পেত, কিন্তু সেরকম যদি না হয়, ইডেন গার্ডেন্স সেই উইকেট যদি না দেওয়া হয় তাহলে এখানে খেলার কি মানে, যেখানে হোম ভেন্যু। সুজন মুখোপাধ্যায় যেটা বলছেন, এর আগের বছরও সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি একটা কথাই বলছেন যে বোর্ডের গাইডলাইনে কিন্তু লেখা নেই যে মানে KKR ফ্র্যাঞ্চাইজির মন মতো উইকেট বানাতে হবে। যেটা গাইডলাইনে আছে যে একটা ভালো স্পোর্টিং ট্র্যাক বানানোর কথা, সেই স্পোর্টিং ট্র্যাকটাই কিন্তু ইডেন গার্ডেন্স দেওয়ার চেষ্টা করেছে এবং তিনি শ্রেষ্ঠত্বের শিরোপাও পেয়েছেন এর আগে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তবে আজকের যেটা আপডেট সেটা হচ্ছে যে এত বিতর্কের পর তিনি এটাই বলছেন যে KKR-এর তরফ থেকে কিন্তু কোনো অনুরোধ করাই হয়নি। এর আগের দিন মানে যখন KKR প্র্যাকটিস করছিল ফার্স্ট ম্যাচের আগে, তখন অজিঙ্ক রাহানের জাস্ট রসিকতার ছলে বলছিল যদি স্পিনিং ট্র্যাক হয়, যদি স্পিন হয় উইকেটে তাহলে ভালো হবে। আমরা দেখেছি প্রথম ম্যাচে কুণাল পান্ডিয়া কিন্তু দুর্ধর্ষ বোলিং করেছে, যদি কুণাল পান্ডিয়া উইকেট পায় তাহলে KKR বোলাররা উইকেট পাবে না কেন? যদি সুজাস শর্মা উইকেট পায়, সুজাস শর্মা একটা দুর্দান্ত গুলিতে আউট করেছেন আমরা দেখেছি। তাই একই জিনিস যদি অন্য মানে প্রতিপক্ষ দলের প্লেয়াররা করতে পারে তাহলে KKR প্লেয়ারদের না করার কোনো কারণ নেই। তাও সুজন মুখোপাধ্যায় এটাই বলছেন যে এর পরের ম্যাচ আমরা জানি 3 তারিখ হায়দ্রাবাদ, শক্তিশালী হায়দ্রাবাদের বিরুদ্ধে, সেই ম্যাচে যাতে উইকেট স্পিন সহায়ক হয় সেটা তিনি চেষ্টা করবেন। তবে রাতারাতি স্ট্রাকচার বদলে দেওয়া সম্ভব নয় ইডেন গার্ডেন্সে। তার তরফ থেকে যেটা চেষ্টা করা সেটা অবশ্যই তিনি চেষ্টা করবেন। তবে KKR-এর তরফ থেকে এরকম কোনো রিকোয়েস্ট এবার আসেনি। যেটা কথা হয়েছে অজিঙ্ক রাহানের, যিনি ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্সের, তিনি পরিষ্কার জানাচ্ছেন এটাই যে অজিঙ্ক রাহানে রসিকতা ছলে বলেছিলেন যে যদি স্পিন হয় উইকেটে তাহলে ভালো, তবে একেবারে এমন কোনো অর্ডার বা নির্দেশ এরকম কিছু কিন্তু ডিমান্ড করাই হয়নি KKR-এর তরফ থেকে। তাই হঠাৎ করে এই বিতর্কটা কিন্তু এসছে ওই একজন প্রাক্তন ক্রিকেটার, এক্স ক্রিকেটারের সেই মন্তব্য থেকে। একদমই। এরপরে IPL-এ আরও বেশ কিছু খবর তো রয়েছে জয়জ্যোতি। এই হার্দিক পান্ডিয়া তিনি আবার অধিনায়ক হিসেবে ফিরছেন। হার্দিক পান্ডিয়াকে নিয়ে এর আগের মরশুমে আমরা জানি মানে সাংঘাতিক বিতর্ক হয়েছে। রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনে উন্নীত করেছে এক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। তারপর থেকে এই মুম্বাইতেই মানে ওয়াংখেড়েতেই তাকে কিন্তু ভিলেন করে দেওয়া হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স জিততেও পারছিল না এবং তারপর এতটাই মানে রোহিত শর্মার ফ্যান বেস মুম্বাইতে, হার্দিক পান্ডিয়া যখন টস করতে গিয়েছিলেন এর আগের বার, তখন তাকে নিয়ে একদম মানে বুইং করে ক্রাউড বলা যেতে পারে। এবং সঞ্জয় মাঞ্জরেকর যিনি কমেন্টেটর, তিনি একটা শব্দ বলতে বাধ্য হন, বিহেভ। মানে এটা নজিরবিহীন ছিল গতবারের IPL-এ। তারপর কিন্তু অনেক মানে জল গড়িয়েছে, অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছে, অনেক কিছু হয়ে গিয়েছে। আর এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু আলাদা। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখি যে মেলবন্ধন হার্দিক পান্ডিয়ার সঙ্গে রোহিত শর্মা, তাদেরকে নিয়ে বিজ্ঞাপনও হয়। তাই এটাই বলার, এখন পরিস্থিতি আলাদা। হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হিসেবে নামবেন, এবার কিন্তু বোয়িং হবেন না, তাকে নিয়ে চিয়ার করা হবে এবং রোহিত শর্মাও রানে ফিরবেন মুম্বাই ইন্ডিয়ান্স জার্সিতে, এটুকু আশা করছেন হার্দিক পান্ডিয়া স্বয়ং। আজকের দিনে বিশেষত্ব কি বলবে?
আজকে দিস ডে দ্যাট ইয়ারে আজকে স্পেশাল যেটা সেটা বলে দিই যে পলি উমরিগার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, ভারত প্রথম টেস্ট জেতে 1951-52-তে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানে পলি উমরিগার একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন, আমি যদি ভুল না হই 130 রান করেছিলেন, একটা ভালো মানে ইম্প্যাক্ট ফেলেছিল সেই ইনিংসে। পলি উমরিগারের আজকে জন্মদিন, 1926-এ আজকে জন্মেছিলেন এই ভারতীয় ক্রিকেট তারকা। তাকে অনেক অনেক শ্রদ্ধা স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে। এবং আরও একটি ঘটনা ঘটেছিল আজকে 2007 সালের বিশ্বকাপে লসিথ মালিঙ্গা সাউথ আফ্রিকার এগেইনস্টে 4 বলে 4টি উইকেট নিয়েছিল। যদিও ম্যাচটা হেরে যায় শ্রীলঙ্কা, কিন্তু লসিথ মালিঙ্গার এই রেকর্ডটা কিন্তু অসাধারণ, বিশ্বকাপে পরপর 4 বলে 4টি উইকেট। একদমই। এরপরে আমাদের অনুষ্ঠান শেষের পথে কুইজ প্রাইজ কে পেল কুইজে? গতকালের যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা এটাই ছিল যে আমরা সবাই জানি যে সৌরভ চ্যাপেল এরা মানে 2005 সালে জিম্বাবুয়ে সফর, সেই সময় অনেক কিছু ঘটনা ঘটেছিল। সেই সময়ে ভারতীয় দলের ম্যানেজার কে ছিলেন? উত্তর হচ্ছে অমিতাভ চৌধুরী। অনেকেই দিয়েছেন সঠিক উত্তর, তবে সঠিক মানে উত্তরদাতার মধ্যে একজনকে বেছে নিতে হয় লটারির মাধ্যমে। কাজল দাশগুপ্ত জলপাইগুড়ির, তিনি এই পুরস্কারটা জিতে যাচ্ছেন। অনেক অনেক অভিনন্দন আপনাকে এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে। আর আজকের প্রশ্নটা করে ফেলি। একদম। আজকের প্রশ্ন হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় তার লাস্ট টেস্ট 100 রান যখন করছেন, তিনি সেঞ্চুরি স্পর্শ করলেন, সেই সময় নন স্ট্রাইকিং এন্ডে কোন ক্রিকেটার ছিলেন? একদমই, আপনারা উত্তর দিন। আর জয়জ্যোতি যেমনটা বললো, আমাদের কুইজে যদি আপনি সিলেক্টেড হন তো প্রাইজ পেয়ে যাবেন। আমাদের এই গিফট যিনি স্পন্সর করছে এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। নিঃসন্দেহে জয়জ্যোতি যে কথা বললো আর যে প্রশ্ন রাখলো, সেই প্রশ্নের উত্তর দিলেই আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। অতি অবশ্য অনেকেই উত্তর দিচ্ছেন, তাদের মধ্যে ভাগ্যবান বিজেতা কিন্তু পেয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব আকর্ষণীয় পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে। প্লিজ উত্তর দিন তাড়াতাড়ি। আজকের মতো জয়জ্যোতি শেষ করতে হবে, বিদায় জানাতে হবে দর্শকদেরকে। তো স্পোর্টস বুলেটিন আজ এখানেই শেষ করছি। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।